সবাইকে ফ্যাক্ট চেকে আমন্ত্রণ একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান। আজকে আমরা বিষয় ঠিক করেছি আজব খবর জবর গুজব। কেন এটা ঠিক করেছি এটা পরেই বুঝতে পারবেন। আর এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের এখানে রয়েছেন স্টুডিওতে ডক্টর এস এম শামীম রেজা, তিনি অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। এবং রয়েছেন আমাদের নিয়মিত ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, তিনি হচ্ছে রিউমার স্ক্যানার বাংলাদেশের সিনিয়র ফ্যাক্ট চেকার। আমাদের তিনজনকেই স্বাগত, আমন্ত্রণ আজকের এই অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানে যাব তার আগে একটু দু লাইন বলে একটি ভিডিও দেখব যে গত তিন দিন ধরে ভারতীয় মিডিয়ায় আমরা দেখেছি যে বাংলাদেশে মোটামুটি একটা কু হয়ে গেছে, সেনাবাহিনীতে কু হয়ে গেছে, ওদের উপস্থাপকরা খুব জোরে সোরে বলছেন। সেই পরিস্থিতিটা কেমন, এবং আজকের একটি খবর আছে সেটা আমরা বলবো, সেটি হচ্ছে ইন্ডিয়া টুডেতে অলরেডি সে কুয়ের জন্য দায়ী দু একজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েও গেছে। আসলে বিষয়টা কি তা জানবো, শুনবো, তার আগে একটু ভিডিওটা দেখে নেই। বাংলাদেশে ধীরে ধীরে সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে। সম্প্রতি 24শে ফেব্রুয়ারি বাংলাদেশে একটা সেনা অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের এয়ারফোর্সের সেনারা সেখানে বিদ্রোহ করেছে, আর তা ধীরে ধীরে বড় আকার নিতে পারে। আর তাতে করে চাপে পড়ে গিয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওকারুজ্জামান। আর তা অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। আর এই অভ্যুত্থান প্রথম স্টেজে নেই, দ্বিতীয় স্টেজ চলছে। ইউনূস পরিচালিত বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়াবহ আকার নিয়েছে ভাবতে পারছেন? রাইট, ওখানে সেনা বিদ্রোহ হয়েছে, বাংলাদেশের সেনা বিদ্রোহ হয়েছে, আর একটা অনেক বড় অফিসার বাংলাদেশের আর্মি উনি গ্রেফতার হয়েছেন। জি, আমরা শুনছিলাম, এবং উনি যিনি বলছিলেন উনি একজন বিশ্লেষক, ওনার নাম হচ্ছেন আর কে শ্রীবাস্তব, উনি একজন ভারতীয় অবসরপ্রাপ্ত কর্নেল। আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনায় যাব। তার আগে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। এই ভিডিওটিতে আপনি দেখেছেন, এবং একজন বিশ্লেষক যিনি আর কে শ্রীবাস্তব, তার কথা হয়তো শুনলেন। বিষয়টি কি আসলে? আচ্ছা, ধন্যবাদ। আজতকের যেটা দেখালেন, আমরা একটু যদি আরেকটু পিছনে ফিরি, আজতক হচ্ছে 2-3 দিন আগে এটা পাবলিশ করছে, কিন্তু আমরা এটা দেখছিলাম ফেসবুকে আরো গত সপ্তাহ থেকে দেখছিলাম। তো আমরা এটা নিবিড়ভাবে কাজ করছিলাম এটা আসলে কিভাবে হচ্ছে যাচাই করা যায়, কারণ ওরা তো বেসলেস কথাবার্তা বলে। তো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে আমরা একটু সতর্কভাবে আগাই, সূত্রগুলো যাচাই করি। তো এরপরে দেখলাম যে আজতক করেছে, আবার আজকে ভারতের আরো 2টা গণমাধ্যম আমরা দেখেছি, সকালে ইকোনমিক টাইমস করেছে এবং এরপরেই ইন্ডিয়া টুডে নামে আরেকটা গণমাধ্যম করেছে। তো আমরা সন্ধ্যার পরে আইএসপিআর এর সাথে যোগাযোগ করেছিলাম রিউমার স্ক্যানারের পক্ষ থেকে। আইএসপিআর আমাদেরকে বলেছে যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা ভুয়া, আমাদেরকে রিউমার স্ক্যানারকে বলেছে। এবং আরেকটি বিষয় আজতক বলেছিল যে সেনাপ্রধান তার যে সর্বশেষ সফর সেটা থেকে ফিরে তিনি শাহজালাল বিমানবন্দরে না নেমে ভিন্ন বিমানবন্দরে নেমেছেন। তো আইএসপিআর এর পক্ষ থেকে যিনি কথা বলেন, সাধারণত স্পোকস পারসন, তিনি আমাকে বলেছেন যে উনি নিজেও এই সফরে ছিলেন এবং উনি নিজে সেনাপ্রধানের সাথে ফিরেছেন, এবং এটা একেবারে ভুয়া খবর যে ওনারা নিজেরাই হচ্ছে শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, অন্য কোনো বিমানবন্দরে নামেননি, এবং তিনি এই বিষয়টা নিশ্চিত করেছেন। এবং এই প্রোগ্রামে ঢোকার আগে কিছুক্ষণ আগে আইএসপিআর একটা বিবৃতিও দিয়েছে এই বিষয়ে, যে এই বিষয়টা পুরোটাই গুজব। ধন্যবাদ ফ্যাক্ট চেকার আবির। আমি নিজেও কিন্তু আইএসপিআর সঙ্গে দুপুরে কথা বলেছি, তার প্রেক্ষিতে এই বিবৃতিটা দেয়া, এবং তখন প্রথম বলেছিলেন যে নিয়মিত গুজবের আর কি ব্যাখ্যা দেবো, শেষ পর্যন্ত দিতে বাধ্য হলেন। তো অধ্যাপক শামীম রেজা যদি শুরু করতেন এই যে গুজব মূল্য, এবং আপনি দেখছেন তো কত চমৎকারভাবে তারা বলছেন, মনে হয় যেন ঘটেই গেল। তো এর টার্গেট কি হতে পারে, এর কনটেক্সট এবং এর কন্টেন্টটা কি আসলে? মানে এমনি যখন আপনি কোনো বিষয়ের ফ্যাক্ট চেক করেন, কোনো ব্যক্তি যখন দিয়েছে, তখন তার একটা মনোসামাজিক ব্যাখ্যা দেওয়া যায় যে মানুষের আচরণ সবসময় ঋণাত্মক, ওকে ঠিকঠাক করতে হয়, সে হয়তো একটু আনন্দ পাচ্ছে, কোনো ক্ষেত্রে বিকৃত আনন্দও কেউ পায়, করে দেখি কেমন। কিন্তু আপনি যেটা দেখালেন তার সঙ্গে কিছুটা হলেও প্রপাগান্ডা যুক্ত। আমি এই কারণে প্রপাগান্ডা বলবো, আপনি যে টেলিভিশন চ্যানেল করলেন এখানে, সেটা খুব অপরিচিত না, তারা বেশ চলে, লোকজন দেখে, তার মানে কেবল অপারেটররা সেটা দেয়, সেটা একটা নিবন্ধিত টেলিভিশন চ্যানেল, সরকার জানে যে সে আছে। তো এরকম একটা চ্যানেল এই ধরনের একটা সংবাদ দেবে, এটা যদি একদিকে রাখি, আর অন্যদিকে যদি বাংলাদেশ থেকে এটা কেউ দেখে, মানে ধরুন সোশ্যাল মিডিয়াতে দেখছে বা ইউটিউবে দেখছে বা অন্য কোনো মাধ্যমে দেখছে, তাকে তো আগে মাথায় রাখতে হবে যে এখানে ঘন্টায় ঘন্টায় আপডেট হয় সংবাদ, মূলধারারই ধরেন প্রত্যেক টেলিভিশন চ্যানেলগুলোর অনেকগুলো পোর্টাল আছে, আমাদের যেগুলো মুদ্রিত মাধ্যম হয় তাদের প্রায় সবারই অনলাইন ভার্সন আছে।
এবং তারা কিছুক্ষণ পরপর, আমি ঘন্টা কেন বলি, 10 মিনিট 20 মিনিট পরপর প্রতিযোগিতার কারণে সংবাদ আপডেট দিতে থাকে। এইরকম একটা ঘটনা ঘটলো বাংলাদেশের 24টা টেলিভিশন, হাজার হাজার পত্রিকা নিবন্ধিত, তো হাজার হাজার, তারা কেউ দেখলো না। এখানে ধরুন প্রভাবশালী আন্তর্জাতিক যে সমস্ত গণমাধ্যমগুলো আছে, রয়টার আছে, CNN আছে, BBC আছে, যেখানে আমাদের উপদেষ্টারা অহরহ সাক্ষাৎকার দিচ্ছেন, তারা কেউ জানলো না। আস্তাক নামে একটা টেলিভিশন চ্যানেল হঠাৎ জেনে ফেললো যে বাংলাদেশে এরকম একটা সেনা বিদ্রোহ হচ্ছে। এবং এখন এটা নির্ভর করে যে কনটেক্সটে দেওয়া হচ্ছে, তাদের দর্শক শ্রোতারা কতখানি ইনফর্মড, কতখানি খোঁজ খবর রাখেন, তারাও তো একই জিনিস দেখতে পারেন। আমরা যেটা দেখছি সেটা তারাও দেখতে পারেন, এটা অনলাইনে গেলেই তারা দেখতে পারেন। কিন্তু এগুলো আসলে কতটুকু রাষ্ট্রীয় প্রপাগান্ডার অংশ আর কতটুকু মনিটাইজেশন, সে টাকা উপার্জন করতে চাইছে। এখন আপনি যদি রাষ্ট্রপক্ষকে জানতে চান, রাষ্ট্রপক্ষ বলবে যে আপনি দেখেন কেন, আপনাকে কেউ বলেছে দেখতে, কি প্রয়োজন? ঢাকায় একটা আন্তর্জাতিক সম্মেলনে এই জুলাই অভ্যুত্থানের পরপর এই প্রসঙ্গটা উঠেছিল। সেখানে ভারতীয় আপনার যারা ডিফেন্স এক্সপার্ট তারা ছিলেন, বিশ্লেষকরা ছিলেন, গণমাধ্যমের ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, অনেক বিভিন্ন পক্ষের, এমনকি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের সম্পাদকরাও ছিলেন। তো যখন প্রশ্ন করা হলো যে এরকম ঘটনা ঘটছে, মূলধারার গণমাধ্যমও মাঝে মধ্যে দিয়ে বসছে আর অন্যরা তো দিচ্ছে, আপনাদের বক্তব্য কি? তারা বলেন আপনি দেখেন কেন? আরে ভাই, দেখেন কেন এটা তো কোনো উত্তর নাই। মানুষ কেন দেখে, কি কারণে দেখে, উত্তর নাই। কিন্তু উদ্দেশ্য যখন আপনি বললেন, তখন একটা হচ্ছে অর্থ উপার্জন করা, স্বাভাবিকভাবে যেটা আসে, আর ওইটা বের করা খুব কঠিন যে এটা স্টেট স্পন্সার প্রপাগান্ডার অংশ কিনা, যে আমি মুখ বন্ধ রাখবো, চুপচাপ থাকবো, কিন্তু কিছু গণমাধ্যম আমার পক্ষে কাজ করে যাবে এবং মানুষ বিশ্বাস করবে। কারণ প্রাথমিকভাবে যারা দেখছেন ওই দেশে বা ওই রাষ্ট্রে, সে হয়তো বাংলাদেশের গণমাধ্যম ওই মুহূর্তে খেয়াল করছেন না, তার জগৎটাই হয়তো সোশ্যাল মিডিয়াতে, তিনি হয়তো মূলধারার গণমাধ্যমে জানি না, তিনি ফেসবুকে যা দেখতে চান, সোশ্যাল মিডিয়াতে যা দেখতে চান। অতএব উদ্দেশ্য হতে পারে, আবারও বলি, টাকা উপার্জন করা, উদ্দেশ্য হতে পারে রাষ্ট্রীয় সহযোগিতায় বলবো না, এক ধরনের পৃষ্ঠপোষকতায় কিংবা অনুপ্রেরণায়, দেখি না করে কোনো কিছু ছড়ানো যায় কিনা। এমন হতে পারে রাষ্ট্রের মধ্যে যুক্তই না, আমি করে দেখছি কিছু একটা যদি হয় এরকম। মানে ঘুরে ফিরে অর্থের ব্যাপারটা অস্বীকার করা যাবে না, অর্থের ব্যাপারটা অস্বীকার করা যাবে না, যদি যেহেতু অনলাইনে এটা যায়। কিন্তু অন্য অর্থে এটাও উড়িয়ে দেওয়া যাবে না যে এটা নতুন একটা প্রবণতা। যেমন আমরা সাইবার ওয়ারফেয়ার বলতাম, তারপরে আমরা বলেছি ইনফরমেশন ওয়ারফেয়ার, এখন কিন্তু এটাও ওয়ারফেয়ারের অংশ। ওয়ারফেয়ার মানে প্রতিদিন যে অস্ত্র নিয়ে মহড়া দেবে, কেউ সার্জিক্যাল অপারেশন করবে, তা কিন্তু না। হাজার হাজার মিডিয়া আউটলেট তৈরি হয়েছে এবং আপনি বলতে পারেন যে গণনার বাইরের সংখ্যক সামাজিক মাধ্যমে এগুলো কাজ করা যায়। তো আমি যদি তার কোনো একটা অংশকে কিছুটা হলেও প্রণোদিত করতে পারি যে এই ধরনের কাজ করলে আমার কিছুটা স্বার্থসিদ্ধি হয়, অসুবিধা কি? মানে আমার তো খুব কম খরচে এই কাজটা করা, যে আমার প্রচুর অস্ত্র করতে হলো না, লোকবল নিয়োগ করতে হলো না, কোনো কিছু হলো না, এবং একই সঙ্গে আমি কিন্তু গা বাঁচিয়ে চললাম। আমি তো করিনি, আমি কি করেছি? আমার সরকারি গণমাধ্যমে এটা করেছে, অন্যরা করেছে। এটা আমার মনে হয় যে উত্তর হয়তো আপনি চাইছেন না। যদি যে কোনো ভালো দর্শক হলে সে নিশ্চয়ই আরেকটু দেখবেন, আরেকটু এগোবেন। আর যে ভদ্রলোককে বলছেন যে সাবেক সেনা কর্মকর্তা, তিনি একজন ডিফেন্স অ্যানালিস্ট, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ সেনাবাহিনী থেকে যখন অবসর নেওয়া হয়, অবসর নেওয়ার পরে তার কিন্তু দায়িত্ব থাকে সেনাবাহিনীর প্রতি, এবং এটা যে কোনো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানেন যে সেনাবাহিনী থেকে অবসর নিলেও তার কিন্তু সেনাবাহিনীর প্রতি যে অব্লিগেশন, তিনি কি করতে পারেন বা না করতে পারেন, তার কিন্তু একটা লিমিট আছে। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি তিনি সত্যি সত্যি সাবেক সেনা কর্মকর্তা হয়ে থাকেন। আমি জানি না যে এটাও সত্যি সত্যি যদি হয়ে থাকেন, তাহলে আমি মনে করি যে ওই দেশের সেনাবাহিনীরও দায়িত্ব রয়েছে তাকে প্রশ্ন করা। কারণ অবসরে গেলেও কিন্তু সেনাবাহিনীর প্রতি, দেশের প্রতি, এবং যে ধরনের কাজে তিনি মদত দিচ্ছেন সেটা তিনি করতে পারেন না। এটা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনীর নর্মসে নাই, অবসরপ্রাপ্ত হওয়ার পরেও নাই। কারণ অবসরপ্রাপ্ত হওয়ার পরেও তাকে অনেকগুলো অলিখিত বা লিখিত চুক্তির মধ্যে দিয়ে চলতে হয়। তো এটুকুই আর কি আপাতত। স্নিগ্ধা রেজওয়ানা, শামীমের কথার ভেতরেই কিন্তু আসছে, সেটা হচ্ছে যে আমরা খেয়াল করি যে শুধুমাত্র এই খবরগুলো যে এভাবে ছড়ায় তা না, এটা কিন্তু আবার একটি পক্ষ শেয়ারও করে, বেশ আনন্দের সাথে শেয়ার করে, সেখানে নানা স্লোগান দিয়ে শেয়ার করে। আসলে মানসিকতা কি, টার্গেটটা কি, অথবা বিষয়টা কি ঘটে আসলে এই ধরনের ভুয়া উদ্দীপক নিউজের ক্ষেত্রে? আচ্ছা, অনেক ধন্যবাদ শামীম ভাইকে, অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দেখুন, আমি একজন নৃবিজ্ঞানী হিসেবে একটা কথা বলি। আমার মনে হয় আপনারা যারা মিডিয়া একটা রাষ্ট্রের তার যে দর্শক শ্রোতা আছে, তার কান কি শুনতে চায়, এই ধরনের কতগুলো মুখরোচক জিনিস তৈরি করতেও পছন্দ করে। তার মূল কারণ হচ্ছে যে এতে করে আপনার একটা রিচ পাওয়া যায়, প্রচুর মানুষ আপনারই করে,
এবং এক ধরনের অ্যাকসেপ্টনেস বলেন, জনপ্রিয়তা বলেন, গ্রহণযোগ্যতার প্রসঙ্গ কিন্তু অনেক পরে আসে। অর্থাৎ আমি যখন একটা নিউজ তৈরি করছি বা এরকম একটা, এটা কিন্তু একটা নিউজ চ্যানেল আপনি যেটা দেখালেন, এবং আজ তাকের কিন্তু একটা হিন্দি ভার্সন আছে, ওটা ইন্ডিয়া টুডে গ্রুপ, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এরকম একটা নিউজ চ্যানেল, সে যখন এই ধরনের একটা কথা বলছে, আমি সম্ভবত দুদিন আগে এই ধরনের এই খবরটা মনে হয় 2-3 দিন আগের খবর, তার একটা স্পষ্টত একটা উদ্দেশ্য হচ্ছে তার রাষ্ট্রের নাগরিকের সাইকোসোশ্যাল অ্যাটিটিউডটা কি, তার রাষ্ট্রের নাগরিক কি শুনতে চায় এবং তার রাষ্ট্রের নাগরিক আসলে কি দেখতে চায়, এই যে দেখার একটা জিনিস, সেটাকে প্রডিউস করাটাও কন্টেম্পোরারি মিডিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ রোল হয়ে উঠেছে। অর্থাৎ গ্রহণযোগ্যতার প্রশ্ন পড়ে, আগে আমার কান কি শুনতে চায় আর কোন জিনিস দিলে পরে আমি অনেক বেশি পৌঁছতে পারবো, এই জায়গাটায় কিন্তু একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এটা কিন্তু শুধু যে ভারতীয় মিডিয়ার গল্প তা কিন্তু না, এটা আমাদের মিডিয়াতেও কিন্তু অনেকটা একই গল্প। যেটি শামীম ভাই বলেছেন, আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে অর্থের যোগাযোগ। আপনার অর্থের যোগাযোগ, তো এটা কিন্তু, এটা যে হবে এটা কিন্তু অ্যাজিউম করা যাচ্ছিল যে এই ধরনের আপনার কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, সোশ্যাল, আপনি যেটা বললেন যে অনেকে তো সেটা আবার শেয়ারও দেয়। আসলে কি সে খবরটাকে শেয়ার করার জন্য শেয়ারে দেয়, নাকি সে কিছু হয়ে ওঠার জন্য শেয়ারে দেয়, নাকি সে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য শেয়ারে দেয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমি যা কিছু বলছি, আমার বলাটা কি কোনো দায়িত্ববোধ থেকে বলা, আপনি যে ডিফেন্সের কর্মকর্তার কথা বললেন, নাকি আমি এমন কোনো কিছু বলতে চাই কারণ তার ডিফেন্সের, আসলে চিন্তা করে দেখেন তো ইন্ডিয়ান বর্ডারের অবস্থাটা এখন একবার ভাবেন, একদিকে চীন, একদিকে বাংলাদেশ, আরেকদিকে পাকিস্তান, তার বর্ডারল্যান্ডের তার যে সেনা, তার কিন্তু বিশাল কাজ আছে। কিন্তু সেখানে অবসরপ্রাপ্ত হলে পরেও এটা কি হতে পারে কিনা যে আমি তার রাষ্ট্রের কথা বলছি, তার রাষ্ট্রের উজ্জীবক, মানে তার রাষ্ট্রের সেনাদেরও সে উজ্জীবন করতে চায় কিনা, যে আরও একবার পাকিস্তানকে আর ইন্ডিয়াকে, কারণ আপনি তো দেখেছেন দীর্ঘদিন ইন্ডিয়ান মিডিয়ার হিস্ট্রিতে বাংলাদেশের স্বাধীনতা নাই, তো লড়াইটা তো ইন্ডিয়া পাকিস্তানের লড়াই, এটা তো একদম প্রতিষ্ঠিত। এই হিস্ট্রি বলেন, ফিল্ম বলেন, বিভিন্ন জায়গায় যে দেয়াটা, এই দেয়াটা আমার মনে হয় প্রথমত হচ্ছে তার নাগরিকের কান শুনতে চায়, দ্বিতীয়ত হচ্ছে, এটা তো বলা বাহুল্য, আমাদের যে বিগত যিনি ছিলেন তিনি তো এখন সেখানে আছেন এখন, কারণ ওখান থেকে তো আমরা নানা ধরনের মানে ফোন কল রেকর্ড, কখন কোনটা রিয়েল কোনটা আনরিয়েল এটা বোঝার কোনো উপায় নেই, সেটাও তো ফাঁস হচ্ছে। কাজেই সেই ধরনের একটা যোগাযোগ থাকতে পারে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট আমি একটা জিনিসে মজাও পাই, দেখেন বর্তমান সময়ে বাংলাদেশে যা ঘটছে সেটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া যদি একটু সৎ হতো, আমার মনে হয় তাহলে কিন্তু গল্পটা অনেক গ্রহণযোগ্য হতো। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে নারী হেনস্থার গল্প, ওখানে ওরা এই জিনিস না পিক করে এটা পিক করলো কেন? কারণ ওদের নিজেদের দেশে এমন সব ভয়াবহ ধর্ষণকাণ্ড আছে, ওটা ওই দেশের যে পুরুষতান্ত্রিক দর্শক আছে তার কাছে এত বেশি আরামপ্রদ হবে না, তার কাছে এটা বেশি মজার হবে। এই তো আমরা আবার ফেরত যাচ্ছি, আমাদের এখন একটাই করতে হবে, মানে কানটা ওরকম তৈরি হয়েছে, কানটা তৈরি হয়েছে, গল্পটাকে ওটাই শুনতে চায়, সে ওটাই শুনতে চাওয়া, ওই প্রজেকশনটা তৈরি করা হয় খুব ধীরে ও স্লোলি, এবং তার প্রজেকশন শুনতে চায়। আপনি দেখবেন এটা শুধু তার মিডিয়ার সমস্যা না, সময় থাকলে আমি আমার দেশেও কিন্তু এরকম বহু কিছু আছে যে আমাদের কান শুনতে চাচ্ছে কি, ফ্যাক্ট যাচাই করা, অথবা আরেকটা জিনিস অ্যাকাউন্টেবিলিটি বলে তো কিছু নাই। যত যাই বলেন এই ধরনের রাষ্ট্রে, সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, আপনি একটা ভুয়া সংবাদ যে দিলেন, সেই ভুয়া সংবাদ দেওয়ার জন্য আপনার কি কোনো জরিমানা হয়? আপনার কি কোনো জবাবদিহিতা আছে? আপনার কি কোনো মামলা চলে যে অমুকে একটা নিউজ দিল দেখে একটা মামলা চলছে, এরকম 2-1টা কেসের নমুনা দেন। সেটা আমাদের এখানে চলে, কারণ ওদের নিউজের তো আমরা করতে পারি না। সেটাই বলছি যে এই প্রসেসগুলোর তো নাই, এটা সবকিছুর একটা সম্মিলন ব্যাপারটা হচ্ছে এখানে। আমরা শুনবো আরো, আমার একটু একটু শামীম বলুন। একটা হলো যে আমি নৃবিজ্ঞানীর সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি যে গণমাধ্যম একেবারে দর্শক শ্রোতা যা শুনতে চায় সব গণমাধ্যম সেটা করে না। গণমাধ্যমের আবার অনেক শ্রেণী বিভাজন আছে, কারণ অনেক সিরিয়াস গণমাধ্যম আছে যে জনগণ চাইলেই সে ধরনের সংবাদ সে বানাবে না, যেটা ঘটবে সেটাই বিশ্লেষণের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে বিভিন্ন।
এবং মূলধারার গণমাধ্যম বা এখনকার উদীয়মান সামাজিক গণমাধ্যমকে আবার এক করে দেখা যাবে না। কিন্তু নিঃসন্দেহে ওনার কথার সাথে একমত। এটা লেখকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যে লেখকও এখন পাঠক যা চায় যদি ওই ধরনের লিখে ফেলেন। এখন শিল্পীও যদি করে, চলচ্চিত্রকারও যদি করেন, তাহলে আসলে পুরো মাধ্যম পদ্ধতি ভেস্তে যাবে। যাই হোক, আমার খুব দ্রুত যেটাই ওনার আলাপের পরেও মনে হলো যে এটা যদি আমি খুব একেবারে মোটা দাগে 3-4টা বিষয় আনি। একটা হলো এর পেছনে উদ্দেশ্য থাকতে পারে অর্থ উপার্জন, তো অবশ্যই, কারণ ওই চ্যানেল বা আমি জানি না সেটা অনলাইন এবং সে দুটোতেই চলে কিনা, তার একটা অর্থ উপার্জনের বিরাট একটা সুযোগ এ ধরনের চটকদার সংবাদ দিয়ে লক্ষ লক্ষ মানুষ দেখবে যে সর্বনাশ, বাংলাদেশের এরকম একটা সামরিক কুই হয়ে গেল, না জানি কি। দ্বিতীয় হলো যে এটা কোনো কোনো ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা এজেন্ডাও বাস্তবায়নে সাহায্য করে। একটু ব্যাখ্যা করে। যেমন এরকম যে ধরুন একটা দেশ সে পাশের দেশের উপর একটা নিরাপত্তার জাল বিস্তার করতে চায়, এক ধরনের হেজিমনি তৈরি করতে চায়। তার জন্য তো সে হঠাৎ শূন্য পাঠাতে পারে না, হঠাৎ করে যা ইচ্ছা তাই করতে পারে না, দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করতে পারে না। অর্থাৎ সবচেয়ে ভালো হচ্ছে কিছু গণমাধ্যমকে এখানে কাজে লাগিয়ে তাদের উপরে চাপিয়ে দেওয়া যে না ঠিক আছে আমরা দেখছি বিষয়টা কি, আর ও তো আসলে মূলধারার না, ওকে আমি কি করবো, আমার তো মত প্রকাশের স্বাধীনতা আছে। উদ্দেশ্য যেটা হয়ে গেল সেটা হচ্ছে আপনি নিরাপত্তার ইস্যুতে যে আমাকে একটা কিছু ঝাঁকি দিতে চাচ্ছিলেন যে ভাই আমিও কিন্তু তোমাকে দেখে নিতে পারি, সেটা সামরিকভাবে আমাকে বলার প্রয়োজন হলো না, বা এটা আপনি অন্য একটা সফট পাওয়ার ব্যবহার করে আপনি বলে দিলেন। 3 নম্বর হলো যে এখানে ওই যেসব দেশে হয় এক ধরনের উগ্রবাদী রাজনীতি প্রচলিত, ধর্মকে ব্যবহার করা বা ধর্মভিত্তিক রাজনীতিকে ব্যবহার করা, সে যদি এরকম একটা টুলস পায় প্রায় বিনা খরচায়, মানে এর খরচাই বা কি লাগছে, একজন সামরিক অবসরপ্রাপ্ত এনে তাকে আপনি দেখালেন তিনি বিশেষজ্ঞ, একজন খুব উত্তেজিত ভাবে, আপনি একটা ভালো শব্দ বলেছেন উদ্দীপক, মানে খুব উদ্দীপনা সৃষ্টিকারী বলেন, বাংলাদেশে একটা হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে, তাহলে দুটো লাভ হলো। ওই যে উগ্রবাদী যদি কোনো দল থাকে, তার উগ্রবাদী রাজনৈতিক এজেন্ডা থাকে, ধর্মভিত্তিক এজেন্ডা থাকে, সে সাংঘাতিকভাবে এটাকে আবার জাগরুক করলো নতুন চেতনায় যে দেখো তাহলে আমি ঠিক আছি, ওই দেশের অবস্থাটা কি দেখো, ইত্যাদি ইত্যাদি ঘটছে। অতএব এটার এক ধরনের সামরিক উদ্দেশ্য হাসিল হয়, নিরাপত্তার উদ্দেশ্য হাসিল হয়, উগ্রবাদী জাতীয়তাবাদের রাজনীতির উদ্দেশ্য হাসিল হয়, মাঝপথে ব্যবসাও করা যাচ্ছে। আমরা এটা নিয়ে আরো কথা বলবো। দর্শক, ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম এবং আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। একটু আমরা এই আলোচনাটাই থাকতে চাচ্ছিলাম। দর্শক, আগে আলোচনা করছিলেন শামীম রেজা যে এখানে ভেতরে একটা সাইবার ওয়ারফেয়ারের বিষয় রয়েছে, এখানে এক ধরনের এজেন্ডা থাকতে পারে, সেটা বলছিলেন। স্নিগ্ধা রেজওয়ানা, যদি আপনি সংক্ষেপে বলতেন, আপনি তো বলছেন মনোজগৎ, তাহলে কারুর প্রাণও তো চাইতে পারে যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হোক আমাদের দেশে, এটা কি উদ্দেশ্য হতে পারে কিনা? না, ডেফিনেটলি, বিকজ আপনার এই মুহূর্তে তো আমরা কোথায় আছি দেখেন, আমরা একাডেমিক্যালি বলি সাইবার ওয়েপন, বায়ো ওয়েপন। এখন কিন্তু এই আগের মতো ব্যাপারগুলো নাই যে আপনি একটা ফিজিক্যালি একটা দ্বন্দ্বে লিপ্ত হবেন, লাইক ইউক্রেনের মতো একটা কাহিনী হবে। র্যাদার এখন কি হচ্ছে, এই যে একটা সাইবার স্পেসে আপনি কতগুলো বাহিনী তৈরি করবেন, এবং এই বাহিনী তৈরি করার মধ্য দিয়ে আপনি ওই যে প্রাণ নেয়ার যে গল্পটা, মানে অর্থাৎ এখন হচ্ছে মন থেকে আমি আপনাকে এমন উদ্দীপনায় নিয়ে যাব যে আপনি অ্যাক্ট করা শুরু করবেন। আপনি চিন্তা করেন আমাদের দেশে কত কাল্ট আছে যারা বিভিন্ন বিদেশে বসে বসে এমন সব কাজ করে যে এখানে বসে আপনি মানুষের বাড়ি ভাঙচুর করে ফেলতে পারেন, বহুত কিছু করতে পারেন। এটা তো একটা ছোট্ট উদাহরণ, কিন্তু সেটা সাইবারে কিন্তু আরও বড় উদাহরণ হতে পারে। আপনার মনে আছে যে যখনই আপনি এই মুহূর্তে যেই আলাপটা আমরা করছি, সেই আলাপটার মূল প্রায়োরিটির ক্ষেত্রে এটা ভুলে গেলে তো চলবে না যে এই পুরা জায়গাতে কিন্তু এক ধরনের প্লটিংও আছে, এক ধরনের গ্লোবাল পলিটিক্স আছে, বিকজ এজেন্ডা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমার দেশে ধরেন, আমি একটা নর্মাল কথা বলি, অর্থনীতির দিক থেকে চিন্তা করেন, যদি বাংলাদেশে আনস্টেবল এইভাবে যদি আপনি বৈশ্বিক পরিমণ্ডলে সাইবার জগতে এটাকে স্টাবলিশ করতে পারেন, সেটা কারণ সবাই তো ফ্যাক্ট চেক করবে না, তখন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কম্পিটিটরটা চিন্তা করে দেখেন, আমাদের বৈদেশিক ইনভেস্টমেন্টের পরিবেশ নাই, সেটার কথা চিন্তা করে দেখেন, সেই জায়গাটা তো অনেক গুরুত্বপূর্ণ।
এই বিষয়গুলো তো একটা আরেকটার সাথে কানেক্টেড, যেটাকে আমরা এখন বলি ইন্টারসেকশনাল। মানে এটা কোনোভাবে এমন বোঝার কোনো উপায় নাই যে আপনি শুধু একটা সাইবার একটা গল্প, যেটা আমি শুরু করেছিলাম যে নিউজটা আপনি দেখাচ্ছেন এই নিউজটা এত সাদা মাটা সরল না, এর মধ্যে এত গরল এবং এত পক্ষ, এত স্বার্থ, যে সকলের একটা সম্মিলিত প্রয়াসেই আমাদের এখানে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা দর্শক যেরকম ফ্যাক্ট চেক করি তেমনি ঘটনা প্রবাহ তো বিশ্লেষণ করি। আমরা দেখতে চাই আমাদের দেশে কি ঘটছে, আমরা একটু দেশের ভেতরেই চোখ রাখি। এই কয়েকদিন ধরে ধরেন ধর্ষণ ঘটছে, নারীদের কেউ কেউ জোর করে হিজাব পরাতে চাচ্ছে, অনেক ঘটনা ঘটছে। একটু দেখেই নিই না, সেই পরিস্থিতিগুলো আমরা ব্যাখ্যা করতে চাই। ওনারা হিজাব পরাইতে পারেন নাই, শত শত গোয়েন্দা করতেছে ওনারা হিজাব পরাবেন, আপনারা পড়ছেন অনেক সুন্দর লাগতেছে আপনাদের, ওনারাও পরাবেন। আর ওনা সুন্দর করে পড়েন, অনেক শত শত বন্ধু হইতেছে, বুঝছেন? আপনারা হিজাব পড়তেছেন, মাশাআল্লাহ, ওনাকে পড়াবেন। আপনারা হিজাব পড়লে কিন্তু সুন্দর লাগবে, কিন্তু তাতে কি হয়েছে? এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো? সতেরো জন না, যারা বেপর্দা ভাবে বের হইব সবাই আমি ধর্ষণ করব। আপনারা এগুলো কি শুরু করছেন? আমি কি এমন অপরাধ করছি যে আপনারা আমাকে গুম করে ফেলবেন, আপনারা আমাকে মেরে ফেলবেন? আমি একজন বোনকে বলছি ভাইয়া তুমি হিজাব পরে বের হয়েও। আমি একজন আম্মাকে বলছি আম্মা আপনার মেয়েটাকে, আপনি যেভাবে হিজাব পরছেন আপনার মেয়েটাকে এইভাবে হিজাব পরায়েন, এটা আমার বলা অপরাধ হয়ে গেছে। তানভীর মাহতাব আবির, আপনি তো নিশ্চয়ই দেখেছেন আমাদের ফ্যাক্ট চেকার এই ভিডিওগুলো, দেখেছেন তো? তো আমাদের এখানে একটি দুরকম মতামত আছে। কেউ বলছেন এগুলো টিকটক ভিডিও, এগুলো অরিজিনাল নয়, এগুলো আসলে এক ধরনের নাটকের মতো করে। কিন্তু আপনাদের ফ্যাক্ট চেক কি বলছে? এগুলো কি টিকটক, এগুলো কি এক ধরনের নাটক, না এগুলো প্র্যাকটিক্যালি সত্যিকারের অর্থেই ওই ঘটনার জন্য ঘটেছে? আচ্ছা, এটা এই ক্ষেত্রে দুইটা ঘটনাই মানে পসিবল, যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা আসলে এগুলো মানে আগে থেকে স্টেজ হিসেবে এগুলোকে রেডি করে রাখেন, বা ওই মানুষগুলোকে বলে রাখেন যে হ্যাঁ আমরা এইভাবে ভিডিওটা করব, আপনি হিন্দু সাজবেন। এই জিনিসগুলো কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে হয়। আমরা আগেও অনেকবার দেখেছি স্টেজ ভিডিওগুলো নিয়ে। আমরাও অনেক সময় ভারতীয়দের ক্ষেত্রে ভারতীয়রা আমাদের কাছে জানতে চেয়েছেন যে এগুলো আসলে সত্যিকার ভিডিও কিনা। আর আরেকটা যেটা বললেন যে হিন্দুর প্রথম যে ভিডিওটা দেখালেন, এই যে কন্টেন্ট ক্রিয়েটর যিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন এই ঘটনাগুলোর কারণে, এই ভিডিওটা নিয়ে আমরা প্রায় মাসখানেক ধরে দেখছিলাম এই ভিডিওটা। তবে আমাদের যাচাইয়ের কিছু ছিল না, কারণ এই ভিডিওটা আমরা তখনই পেয়েছিলাম যে তার ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটা ছিল, যে সে একটা মেয়েকে বলছে যে হিজাব পড়তে, মেয়েটা বলতেছে যে আমি তো হিন্দু, তো সে বলছে হিন্দু হলেও সমস্যা নেই, এই ধরনের কথাবার্তাগুলো। তো এইখানে আমরা আসলে স্টেজের বিষয়গুলো আসলে আমাদের কাছে মনে হয়নি যে এটা আসলে স্টেজ। সে হয়তো র্যান্ডমলি কাউকে কোনো একটা মেয়েকে ধরে এটা জিজ্ঞেস করতে চেয়েছে, এবং সে পরে এটা ডিবাঙ্ক করা, যেটা লাস্ট ভিডিওতে দেখানো হলো, সে তার নিজের মতো ব্যাখ্যা দিয়েছে। তো এই জিনিসটাতে আসলে ক্ষতিটা যদি বলি আমরা, যে এটা যদি স্টেজ হয় সেটা তো অবশ্যই মানে একটা আশঙ্কার বিষয়, যে এই ধরনের বিষয়গুলো আসলে সত্যি হিসেবে অনেকে শেয়ার করে ফেলে, যে মানুষ শেয়ার করার মাধ্যমে এটা অন্যান্য দেশে পৌঁছে। আমি যদি ইন্ডিয়ার কথা বলি, যদি সে আসলে হিন্দু হয়, ইন্ডিয়ানরা আসলে এই জিনিসগুলোর অপেক্ষায় থাকে আসলে, কাকে হিন্দু বানিয়ে প্রচার করছে, বা হিন্দু না হলেও তারা এটাকে হিন্দু হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করে। আমি খুব একটা আজকের উদাহরণই দেই। আমাদের আজকে সকালে আমরা একটা ভিডিও দেখেছিলাম, আমাদের কাছে ভারতীয় একজন ফ্যাক্ট চেকার জানতে চেয়েছেন যে ভিডিওটা কোথাকার। তো আমরা এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে এই ভিডিওটাতে আসলে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে, এবং তাকে তাপ দেওয়া হচ্ছে আগুনের। তো পরে এই ভিডিওটা ভারতীয়রা দাবি করছে যে এই ভিডিওটা আসলে একজন হিন্দু ব্যক্তিকে দেখা যাচ্ছে, মানে তাকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে। তো আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে এই ভিডিওটা হবিগঞ্জে গত শনিবারে এই ঘটনাটা। তো ওই ব্যক্তি আসলে হিন্দু না, সে মুসলিম, তার বাবাও মুসলিম। তো সে হচ্ছে মোবাইল চুরি করেছিল। এই অভিযোগটা এমন যে মোবাইল চুরির অভিযোগটা স্বীকার করানোর জন্য মানুষজন তাকে এই পন্থায় হচ্ছে নির্যাতন করছিল। তো এইভাবে হচ্ছে যে কোনো একটা ভিডিও ইন্ডিয়ানরা হচ্ছে মানে তারা সুযোগ খুঁজে সবসময় যে এটাকে কিভাবে হিন্দু বানিয়ে হচ্ছে প্রচার করা যায়।
হয়। তো স্টেজ ভিডিও গুলার ক্ষেত্রেও এই জিনিসটা খুবই একটা মানে রিস্কের জায়গা এটা, যে ইন্ডিয়ানরা আসলে নতুন নতুন অপতথ্যগুলোর সুযোগ পেয়ে যায় হচ্ছে এই জিনিসগুলোকে ব্যবহার করে। তো এটা এই জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের আমরা পরামর্শ দেই যে তারা সবসময় তারা যাতে এটা ক্লিয়ারলি মানে মেনশন করে রাখে যে হ্যাঁ এটা একটা স্টেজ ভিডিও, এবং এখানে যারা আছেন বা যাদেরকে দেখানো হচ্ছে এনাদের ধর্মের পরিচয় বা এরা হিন্দু না বা এই ধরনের বিষয়গুলো যদি ক্লিয়ার রাখেন, তাহলে হচ্ছে সবার ক্ষেত্রে সচেতনতার জায়গাটা আসলে তৈরি হবে। ধন্যবাদ। কিন্তু যে জিনিসটা হয়েছে যে এই কন্টেন্ট ক্রিয়েটরদের দুজন কিন্তু অলরেডি গ্রেপ্তার হয়েছেন, এবং সে যেই কন্টেন্ট করুক না কেন মেসেজটা কি দেয়, আমি বোধহয় স্নিগ্ধা রেজওয়ানাকে দিয়ে শুরু করি। আপনি এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে, সে কন্টেন্ট ক্রিয়েট করুক, টিকটক করুক, এটা তো যে স্টাইলে বলছে এটি তো একটি এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। যেভাবেই বলুক, কেউ বলতে পারে একটি বানানো জিনিস, কিন্তু আপনি কিভাবে দেখেন এগুলার প্রভাব এবং এগুলার মানসিকতা? আচ্ছা দেখুন, এগুলো ভীষণ রকমের প্রভোকেটিভ। মানে আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে আমাদের আলাপটা, এটা আমি একদম শুধু কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে সীমায়িত রাখতে আগ্রহী না। আমি একদম স্পষ্ট করে বলতে চাই, আপনি নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ইউটিউবে যান, আপনার ওয়াজ মাহফিল থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় কোনো যৌক্তিক গল্প হোক, আমি একজন শিক্ষক, ঠিক এই মুহূর্তে এখন যে আলাপটা হচ্ছে এটি যখন আপনি ইটিভিতে দিবেন, তার ঠিক পরে কমেন্ট সেকশনে দেখা যাবে যে বিশাল এক বটবাহিনী এসে এহেন বাজে কথা থাকবে না যে সে বলবে না। এবং কেন বলবে? তার কারণ হচ্ছে আমি একজন নারী। এই একই কথা কিন্তু শামীম ভাইকে একইভাবে বলবে না, ওনার জন্য আলাপটা থাকবে ডিফারেন্ট। এই যে আপনি কি করছেন, আপনি জানেন এই যে কন্টেন্ট ক্রিয়েটর আপনি যে দেখালেন, আপনি আমাকে বলেন যে কি হেতু এক্সেসে আপনার এই কন্টেন্টটা ক্রিয়েট হয়েছে। আপনি যখন হেঁটে যান, আপনি দেখেছেন যে পুরুষ লোককে নিয়ে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে, যে কি পড়লে ভালো দেখায়, কি পড়লে সুদর্শন দেখায়। তাহলে এখানে নারীর প্রতি কেন হয়েছে? বিকজ ইটস এ রিলেশনশিপ অফ পাওয়ার, ক্ষমতা। এবং এই যে ক্ষমতা, যেমন রেপকে আপনি দেখবেন খুব সাদামাটাভাবে সেই পুরনো ফ্রয়েডিয়ান থিওরিতে আলাপ করা হয় যে এটা কামনা বাসনার সাথে যুক্ত। আমি স্ট্রংলি অপোজ করি। রেপ ইজ নাথিং রিলেটেড উইথ কামনা বাসনা অর সিডিউস, রাদার ইট ইজ হাইলি কানেক্টেড উইথ পাওয়ার। ক্ষমতা যার, সেটা পরিবারের ভেতরে হোক, রাষ্ট্রের ভেতরে হোক, বাইরে হোক, তা না হলে বেশিরভাগ আমরা যারা গবেষণা করি এই রেপের গল্পগুলা, এই যে নর্মেটিভ নর্মস তৈরি করার গল্পগুলা, এগুলো তো পরিবারে সবচেয়ে বেশি হয়। রেপের ভিকটিম কিন্তু আপনি যদি যান ফ্যাক্ট চেক করেন, তাহলে দেখবেন ম্যাক্সিমাম কিন্তু হয় তার পারিবারিক নিকটাত্মীয় অথবা বন্ধু। খুব কম কেস এরকম হয় যেখানে অপরিচিত কোনো ব্যক্তি কোনো নারীকে ধর্ষণের চেষ্টা করেছেন। এই যে মনোবাসনা, আপনি যে কথাটা এখানে বলেছে যে আপনি এটা না পড়লে তাকে ধর্ষণ করা যায়, এত বড় অফেন্সিভ কথা বলার পরে সেক্ষেত্রে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি দেখাচ্ছেন। আপনি আমাকে একটা কথা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিএসএ নিয়ে আমরা অনেক প্রতিবাদ করেছি। ভেরি আনফর্চুনেট যে বিগত রেজিম বলেন, সকল রেজিমে সেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ফ্রিডম অফ স্পিচের নামে অথবা কাউকে পলিটিক্যালি হেনস্থা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ওয়ারেস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার কথা ছিল এই কন্টেন্ট ক্রিয়েটর, এই সাইবার বুলিং, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, বাট সেটা কখনো করা হয়নি। কোনো কন্টেন্ট ক্রিয়েটর, আপনি বলেন পৃথিবীর কতগুলো দেশে টিকটককে ব্যান করে দেওয়া হয়নি। সাইবার স্পেসের ক্রাইমের প্যাটার্নও পর্যন্ত এখন সাইবারে হয়নি, প্রতারণা থেকে শুরু করে। এই যে ফর্ম তো চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই জায়গাতে কাজ করা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমাদের সামাজিক মনস্তত্ত্ব বলেন, আমাদের রাষ্ট্র বলেন, কোনো জায়গাতে কিন্তু এর কোনো হাত নাই। এবং এই যে নারীকে তার পোশাক নিয়ে অশ্লীলভাবে বক্তব্য দেওয়া, এই বক্তব্য দেওয়ার উস্কানিটাই শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে সীমাবদ্ধ না। সেক্ষেত্রে আমাদের আপনার যে রিলিজিয়াস নর্ম বলেন, আবার জনতা বলেন, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইন্ডার, সে যে ভাষায় কথা বলেছে তার নিজের স্বীকারোক্তি মিডিয়াতেই তো দেখানো হয়েছে। এই ভাষায় কথা বলার পরে তাকে কিভাবে আপনি পাগড়ি পরাতে পারেন, ফুল দিতে পারেন এবং গ্রন্থ দিতে পারেন? কিভাবে পসিবল হয় এটা? কোন নীতিতে আপনি এই গল্পগুলাকে উস্কানি দেন? এই কন্টেন্ট ক্রিয়েটাররা একদিনে তৈরি হয়নি। আজকের যে শিশু, আমি আপনাকে শুরুতেই বলেছি আমার কান, আপনি তৈরি করছেন
এবং তৈরি করে এখন আপনি কি পেয়েছেন, বিশাল বড়ই পেয়েছেন। এককালে আমরা সমাজবিজ্ঞানে দেখেছি টেলিভিশন নিয়ে কত মারামারি কাটাকাটি হয়েছে, গ্রামে থেকে শুরু করে টিভি তারা ভেঙে ফেলবে, টিভি চালাতে দিবে না, টিভি হারাম। আজকে তাহারাই এই কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে শুধু না, ইউটিউব থেকে শুরু করে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ, সেই ভিউটা শুধুমাত্র চর্চার ক্ষেত্রে না, সেই ভিউটা পয়সা এবং সেই ভিউটা ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। তো এই কন্টেন্ট ক্রিয়েটর এর মধ্যেই গ্রেপ্তার হয়েছে, সরকারকে ধন্যবাদ দিতে চাই। শামীম রেজা, খালি কি ধন্যবাদ দিলেই কি এদেরকে বন্ধ করা যাবে? সরকারকে তো ধন্যবাদ দিলাম, কিন্তু এটা গ্রো করে কিভাবে এবং সমাজের এই নষ্ট ক্ষতগুলো কিভাবে তৈরি হয়? না, আপনি যদি এই মুহূর্তে জাতিসংঘের অনেক তহবিল টানাটানি, তারপরে দেখবেন তার প্রচুর বিনিয়োগ হচ্ছে যে আপনাকে মিডিয়া লিটারেসি শেখানো, ডিজিটাল লিটারেসি শেখানো। সব দেশ বিপুল পরিমাণে ব্যয় করছে। আপনি যখন এই কথাটা বলেন যে মিডিয়া লিটারেসি বা ডিজিটাল লিটারেসি, এটা কী বোঝায়? এটা বোঝায় আপনি মিডিয়া সম্পর্কে জানেন, আপনার প্রবেশাধিকার আছে, অর্থাৎ আপনি রেডিও শুনতে পারেন, টেলিভিশন দেখতে পারেন, চলচ্চিত্র দেখতে পারেন, পত্রিকা পড়তে পারেন, আপনি জানেন কি করে হয়, আপনি জানেন চলচ্চিত্র কী করে তৈরি হয়, আপনি জানেন যে ডিজিটাল কন্টেন্টটা কীভাবে তৈরি হয়। বাস্তবতা হলো এই পরিমাণ জ্ঞানকে সবার পক্ষে রাখা সম্ভব কিনা। আমি না হয় কিছু জানলাম অনলাইন সম্পর্কে, মূলধারা সম্পর্কে, মুদ্রণ সম্পর্কে, কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, এটা কি আমি ভোক্তাকে বা ব্যবহারকারীকে বা অংশগ্রহণকারীকে বা যে রেসিপিয়েন্ট, আমি কি শতভাগ নিশ্চিত করতে পারি যে তারা প্রত্যেকেই এই টেকনিক্যাল নো হাউটা জানবে, কিভাবে প্রস্তুত হচ্ছে সেটা জানবে? এটা সম্ভব না। দ্বিতীয় হলো, আগে আমরা কি করতাম যখন এই ধরনের এত বেশি মাধ্যম ছিল না, আমরা 2-3টা জিনিস পড়তাম, একটা পত্রিকায় না পেলে আরেকটা পড়তাম, আরেকটা না পেলে টেলিভিশন দেখতাম, অপেক্ষা করতাম কতখানি আসে। আপনি এখনও যদি ধরেন সমালোচনার পরে একটা মূলধারার গণমাধ্যম কিন্তু অনেকবার খোঁজ খবর নিয়ে তারপর একটা সংবাদ ছাপে। আপনি ইভেন বাংলাদেশেও খেয়াল করবেন যে কোনো গণমাধ্যম দিল, আরেক গণমাধ্যম 1 ঘন্টা পরে দিচ্ছে, তার কারণ তার সময় লাগছে, সে অনেক কিছু খোঁজ খবর নিয়ে দিচ্ছে। যেটা নিয়ে আমরা মূলত আলাপ করছি, যদি সে ঘুরে ফেরা সামাজিক মাধ্যমে বা ইন্টারনেট বেসড মিডিয়াতেই তো চলে আসে সবাই। আপনার এই চ্যানেলও দেখা যেতে পারে ইন্টারনেটে বা ইন্টারনেট ভিত্তিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়া তো আছে। প্রশ্ন হচ্ছে এটা এমন একটা সুবর্ণ সুযোগ, যে সুযোগটা মানব ইতিহাসে কোনোদিন ছিল না। আপনি চাইলেই পত্রিকায় লিখতে পারতেন না, চাইলেই গ্রন্থ ছাপতে পারতেন না, চাইলেই টেলিভিশন আসতে পারতেন না, চাইলেই আপনি চলচ্চিত্র অভিনয় করতে পারতেন না, কিন্তু এখন আপনি পারেন। আপনি অভিনেতা, আপনি আপনার প্রডিউসার, আপনি নায়ক, আপনি নায়িকা, আপনি আপনার পত্রিকার সম্পাদক, আপনি আবার প্রকাশক, আপনি টেলিভিশন কন্টেন্ট তৈরি করেন, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন, ভিডিও কন্টেন্ট তৈরি করেন, আপনি সম্পাদনা তৈরি করেন, আপনি আবার সেটা প্রচার করেন। এরকম যখন অবস্থা, তখন আপনাকে এটা বহুমাত্রিকভাবে চিন্তা করতে হবে। আপনি যদি কেবলমাত্র ভাবেন যে একটা দেশ আমার প্রতি এটা করে, যে ভিডিওটা আপনি শুরুতে দেখালেন, তো একই রকমভাবে ওরাও তো আমাদের ব্যাপারে ভাবে না? ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেস ক্লাবের প্রধান, আমি বাংলাদেশের এই ধরনের একটা অনলাইন অনুষ্ঠানে তাকে বলতে শুনেছি, একাধিক পুনরাবৃত্তি করছেন যে আমাদের কাছে বাংলাদেশ হচ্ছে একটা গুজবের দেশ। আবার বলছেন যে আমাদের কাছে বাংলাদেশ হলো একটা গুজবের দেশ। তিনি প্রণিধানযোগ্য একজন সাংবাদিক, একটা প্রেস ক্লাবের প্রধান, একেবারে প্রায় কেন্দ্রের দিকে। তিনি বলছেন এটা গুজবের দেশ। আমি যেমন ওই পাশ থেকে আসা বা উৎসারিত বা উৎস হয়েছে এরকমকে সমালোচনা করছি, ও একই রকমভাবে আমাকে করছে। এখানে এইভাবে সারাংশ টানা যেটা দুইভাবে ঘটে। একটা উনি যেটা বললেন, আদর্শিক একটা গোষ্ঠী তৈরি হয়েছে, তারা কিছু মানুষকে নিয়োগ করছে, তারা আবার কিছু মানুষকে উদ্দীপিত করছে এই ধরনের ভিডিও তৈরির ক্ষেত্রে, এই ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে। আবার একই সঙ্গে ব্যক্তিও করছে, জেনে হোক না জেনে হোক, এক ধরনের ঋণাত্মক প্রভাব তৈরি থেকে হোক, কারণ তার হাতে প্রযুক্তি চলে আসছে, সে সব কিছুই জানে। এত সহজে কখনোই পাওয়া যেত না। মানুষ তো মানুষকে প্রচার করতে চায়। এরা সবাই যে টাকার জন্য করে তা কিন্তু না, সবার যে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তারা টাকা পাচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে, এমন কিন্তু না। কিন্তু উনি যেটা বললেন যে হয় সে কারোর আদর্শ বাস্তবায়নের জন্য এটা করছে, না হলে সে নিজেকে গুরুত্বপূর্ণ দেখতে চাইছে, সে দেখতে চাইছে যে তার প্রভাবটা কেমন পড়ে। জি, আমরা আরও শুনবো। দর্শক, এ পর্বে ফ্যাক্ট চেকে আরও একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আপনাদের সঙ্গে ফিরে আসব। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আছি গুজবের মধ্যে, কোনটি গুজব না সেসব আলোচনায়। তাহলে আরও একটি গুজব দেখে নিই। সম্প্রতি সঙ্গীতশিল্পী মমতাজের একটি মৃত্যুর গুজব ছড়িয়েছিল, আমরা সেটা একটু দেখি। আরও কার গুজব ছড়িয়েছিল সেগুলো আমরা বলবো। বাংলাদেশে এক সময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। এই দুবাইয়ের সড়ক দুর্ঘটনার কবলে পড়েই জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই।
তো শুধু ওনার মৃত্যুর খবর না, আমরা জানি যে কয়েক বছর আগে যে আমাদের জনপ্রিয় অভিনেতা যে এটিএম শামসুজ্জামানকে মৃত্যুর আগে 10 বার মেরে ফেলা হয়েছিল, আমি ভালো জানেন। একই সঙ্গে যেটা হয়েছিল শেখ হাসিনারও কিন্তু মৃত্যুর গুজব ছড়িয়েছে, এবং এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ায় এসছে। এই গুজবগুলো আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন আমি যদি একটু ফ্যাক্ট চেকারের কাছে যাই, তানভীর, এই গুজবগুলো কিভাবে আসে? আচ্ছা, এখন বাংলাদেশে যে ট্রেন্ডটা আছে যে গণমাধ্যমের যে ফটোকার্ড গুলো গণমাধ্যম ফেসবুক পেজে দেয়, তাদের ফটোকার্ড গুলোতে নকল করে এই গুজবগুলো এখন বেশি ছড়ায়। মৃত্যুর গুজব, শেখ হাসিনার যে গুজবগুলো, এগুলো বাংলাদেশের 2-1টা গণমাধ্যমের ফটোকার্ড গুলো নকল করে ওখানে লেখা হয়েছে যে শেখ হাসিনা মারা গেছেন। তো এই জিনিসগুলো আসলে খুব কমন হয়ে গেছে, গণমাধ্যমকে জড়িয়ে এই জিনিসগুলো ছড়ানো। মানুষ আসলে এগুলো বিশ্বাসও করে, কারণ মানুষ যখন দেখছে যে গণমাধ্যমের লোগো আছে, মানুষ বিশ্বাস করে ফেলছে যে না, এটা তো আসলে ওই গণমাধ্যমে আমি দেখেছি। আসলে কিন্তু ওই গণমাধ্যম এগুলো প্রচার করেনি, এগুলো মানুষজনই হচ্ছে বানাচ্ছে, মানুষজন বানিয়ে প্রচার করছে। পরে সেই গণমাধ্যমকে আবার পোস্ট দিয়ে বলতে হচ্ছে যে না, এই ফটোকার্ডটা আমাদের না, বা আমরা এমন কোনো সংবাদ প্রচার করিনি। তো মৃত্যুর যে গুজবগুলো, এগুলো আসলে অনেকে মানে মজা করে হচ্ছে অনেক সময় ছড়ায়, যে অনেককে অ্যাক্টিভ না দেখলে, তাদের যে প্রিয় নেতা বা তাদের যে প্রিয় ব্যক্তিত্ব, এদেরকে অ্যাক্টিভ না দেখলে এই ধরনের বিষয়গুলো অনেকে ছড়ায়। আর অনেকে হচ্ছে অপতথ্য হিসেবে ছড়ায়। অপতথ্য এই জন্য বলছি যে অনেকে জেনে শুনে, অনেকে জানে যে তিনি আসলে সুস্থ আছেন, মানে ভালো আছেন, তবু হচ্ছে জিনিসগুলো ছড়ায়। যেমন জেডাই খান পান্নার কথা আমি যদি বলি, সিনিয়র আইনজীবী, তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল গত মাসে। তো তিনি পরে নিজেই হচ্ছে সেদিনই, যেদিনই ছড়ানো হয়েছে, সকালবেলা প্রচুর মানে এটা আলোচনা হচ্ছিল, পরে নিজেই হচ্ছে উনি বলেছেন যে উনি মারা যাননি। তা ওনাকে গত বছরের আগস্টে গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও একবার মেরে ফেলা হয়েছিল, মানে তখন এরপরে আমরা 2023 সালেও দেখেছি ওনাকে মেরে ফেলা হয়েছে। তো এরকম কিছু ব্যক্তিত্ব আছে যাদেরকে রিপিটেডলি এরকম মৃত্যুর গুজব তাদেরকে নিয়ে ছড়ানো, এবং ওনারা রীতিমতো এটা নিয়ে বিরক্ত একেবারে। যেটা খান পান্না, আমি বক্তব্য দেখছিলাম ওনার, লাস্ট যেবার বললেন যে আমাকে তো প্রতিবারই এভাবে মারা হচ্ছে বারবার, কিন্তু আমি সুস্থ আছি। তো এই বিষয়গুলো আসলে ওই ব্যক্তির জন্য বিব্রতকর। অনেক ক্ষেত্রে উনি ফোন পান, এই বিষয়গুলো অসংখ্য ফোন পান, এই জিনিসটা নিয়ে অনেকে অনেক হতাশ হয়ে পড়েন। তো এই বিষয়গুলোতে আসলে কাজ করতে গিয়ে আমরা দেখি যে এটা আসলে অনেকে ইচ্ছা করেও ছড়ান, অনেকে হচ্ছে জেনে বুঝে, তারপরে হচ্ছে মানে মানুষকে একটা ভুল বার্তা দেওয়ার জন্য আসলে ছড়িয়ে থাকেন। ধন্যবাদ। তবে আমি একটু শামীম আপনার কাছে আসার আগে বলি, শামীম রেজা, যে এটি যখন 2-1টি মেইন স্ট্রিম মিডিয়া অনলাইন, তারা আবার এটাকে প্রেজেন্ট করে কিভাবে, যে মমতাজের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল, এটি তো ডাইরেক্ট মৃত্যুর খবরটি গুজব সেটা বলা যেত, ওটা আবার টেকনিক্যালি উপস্থাপন করে মমতাজের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল শুরু করতেন যদি মিডিয়ার দায়িত্ব ছিল। আপনি এইমাত্র যে শব্দাবলী উচ্চারণ করলেন, এটা এখন আমাদের মূলধারার গণমাধ্যমের প্রধান শিরোনাম। এমনকি যারা দাবি করেন যে তাদের পত্রিকা সবচেয়ে বেশি চলে, তাদের টেলিভিশন সবচেয়ে, আমি এটা কল্পনাও করতে পারি না যে কোনোদিন এই সংবাদপত্র বা গণমাধ্যম আবিষ্কৃত হওয়ার পরে, অর্থাৎ এই আধুনিক আবিষ্কৃত হওয়ার পরে এরকম শিরোনাম ছিল কিনা। এই মুহূর্তে যা জানা গেল, যা উনি বললেন, মানে আমি সব জেনে ফেলেছি, আপনি ভেতরে পড়বেন কিছুই না, কিছুই না। এবং এই শিরোনাম সবার, আপনার আর কোনো কিছু লিখতে হবে না। ধরুন আপনি লিখে দিতে পারেন যে সৌদি আরবে বৈঠক হচ্ছে এখন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন, এই মুহূর্তে যা জানা গেল সামাজিক মাধ্যমে। আবার একই শিরোনাম আপনি লিখতে পারেন যে এই মুহূর্তে যেমন স্বপনের ক্ষেত্রে যা জানা গেল, কিছু কি জানা যায়? কিছুই জানা যায় না। এটা হলো যে আমার মনে হয় যে আমরা যে মনিটাইজেশনের কথা বলছিলাম, সেটা মূলধারার গণমাধ্যমকেও ভালো মতো জাপটে ধরেছে। দেখুন আমি মূলধারাকে সেলিব্রেট করছি না, আমি বলছি না যে মূলধারা নামে কোনো কিছু আর ভবিষ্যতে থাকবে, সেটাও বলছি না। কারণ মূলধারা আপনি যেমন পুরনো রীতিতেও দেখতে পারেন, অর্থাৎ পুরনো ইনফ্রাস্ট্রাকচারে দেখতে পারেন, আপনি ইন্টারনেট বেসড মিডিয়াতেও দেখতে পারেন। এমন একটা সময় আসবে তখন নতুন পুরনো মাধ্যম বলে আর কোনো কিছু থাকবে না। কিন্তু আমরা বলছি যারা সুপরিচিত, প্রতিষ্ঠিত, নিবন্ধিত, যেখানে একটা কাঠামোর মধ্যে দিয়ে চলে, সে যদি বলে যে জানা গেল, এইমাত্র জেনে ফেললাম মমতাজের ইয়ে বিষয়ে সামাজিক মাধ্যমে যা আসছিল, কি জানা গেল, তার মানে সেও কিন্তু একই জিনিসকে উৎসাহ দিচ্ছে। এখন এখানে তাদেরও দায়িত্ব আছে, মনে রাখতে হবে যে সারা পৃথিবীতে পাবলিক ট্রাস্ট কমে যাচ্ছে যে মাধ্যমে আমরা বসে আছি বা পুরোনো মাধ্যমগুলোতে। তাহলে পাবলিক ট্রাস্ট কেন কমে যাচ্ছে? তাহলে কিন্তু ওনার আলোচনাতে আসতে হবে যে আমরা এমন কিছু ব্যর্থতার পরিচয় দিচ্ছি যে আমরা হয়তো তাৎক্ষণিক না, আমাদের ওরকম ধরনের শিরোনাম দিচ্ছি যা জানা গেল, পড়তে গিয়ে দেখলাম কিছুই জানা গেল না, বা জেলেনস্কি যেখানে ছিলেন সেখানে আছে, যুদ্ধ যেখানে ছিল ওখানে আছে, কোনো কিছু এখন অগ্রগতি হয়নি। আমাদের পাবলিক ট্রাস্ট ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ যে মাধ্যমগুলো মানুষ চিনত, জানতো, সে কোন প্রক্রিয়ায় সম্প্রচারিত হবে সেটা আলাদা কথা। সে কি পুরনো
মানে আমরা যেটা সম্প্রচার বলতাম ওইভাবে সম্প্রচারিত হবে নাকি ওয়েবকাস্ট করবো এটা আলাদা কথা, কিন্তু তাকে দায়বদ্ধতা দেখাতে হবে। আমরা কিছুদিন আগে আঞ্চলিক সংবাদপত্রে বা মাধ্যমে যারা কাজ করেন, আপনাদের যারা প্রতিনিধি, তাদের সঙ্গে কথা বলছিলাম, ফ্যাক্ট চেক করেন, জানি জিনিসটা আছে, সময় কখন, কেন সময় নাই, কেন সম্পাদক সময় দেয় না, এই ব্যাপার পত্রিকা লোকের কোনো আগ্রহ নেই। আর আমি ভাই স্থানীয় জায়গায় কাজ করি, আমারও তো সময় আছে দেখার। আপনি টুলসগুলো পান না? আমার কাছে কোনো টুলস নাই। শিখেছেন মানে কি করে টুলসগুলো ব্যবহার করতে হয়? না, এগুলো তো আপনারা শেখেন, ঢাকার লোকজন শেখে, আমরা তো এটা শিখি না। এই যদি হয় তাহলে তো তাকে পুরোপুরি দোষারোপ করা যাচ্ছে না। এখন আমরা বলতে পারি এথিক্স শেখেন, ভাই এটা তো সারাদিনই বলে, সারা পৃথিবীতে বার্ট্রান্ড রাসেল সারা জীবন বলে গেছে। আমরা এথিক্স শিখি না, আমরা দেখতে চাই, আমরা ব্যক্তিগতভাবে দেখতে চাই কত দূর যায়। আমি শেষ করবো এটা বলে, আপনি আপনার সংস্কৃতিতে দেখেন দুই ধরনের প্রবাদ বা বাগধারা আছে, যাহা রটে তাহা কিছুটাও বটে। আবার একই সংস্কৃতিতে বলছে গুজবে কান দিবেন না। তার অর্থ কি? মানে একদিকে যা রটে মানে বলছেন যা শুনছো এটা কিন্তু কিছুটা ঘটে গেছে, আবার বলছে গুজবে কান দেবেন না। তো আমরা তারপরে আহ্বান জানাই গুজবে কান দেবেন না। টেকনিক্যালি কি তাহলে গুজব ছড়াচ্ছে কোনো কোনো মাধ্যম, মেইন স্ট্রিম যাই বলি না কেন, কিভাবে কি জানা গেল? কিছুই জানা গেল না। আচ্ছা, একটা কথা আমাকে বলতে হচ্ছে, দেখুন বেনেডিক্ট অ্যান্ডারসনের কল্পিত জাতীয়তাবাদ এটা তৈরি হয়েছিল প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে, এই সংবাদপত্র এবং মাধ্যম। সেটি ছিল একটা ভিন্ন ধরনের বাস্তবতা যেখান থেকে আমরা সবাই ধারণ করি। কিন্তু সেই জায়গাটা থেকে এখন আপনি এমন জায়গায় এসছেন, ওই বডিলারদের হাইপার রিয়েল। আমি আসলে এখন বুঝিই না যা আমি দেখি তা সত্য না আমি শুনি, এবং এমন জায়গায় আপনি নিয়ে গেছেন মিডিয়ার কল্যাণে। কমিউনিটি জার্নালিজমের নামে আপনি যখন তখন একটা মোবাইল নিয়ে ভিডিও করা যায়। মানুষ এখন রাস্তায় পড়ে থাকে, অ্যাক্সিডেন্ট হলে তাকে হেল্প না করে একটা ভিডিও করে। এই বাস্তবতাতে আপনি কোনটা রিয়েল আর কোনটা আনরিয়েল সেটাই কিন্তু আর বুঝে উঠতে পারেন না। আমরা কিন্তু ওই জায়গাটায় এসে পৌঁছেছি, এবং এই দায়ভার বা এটা কিভাবে আপনার মিডিয়া নিবে বা করবে, এটা কিন্তু মিডিয়াকেই সর্ট আউট করতে হবে, বা মিডিয়ার বিশ্লেষক, অধ্যাপক, আপনারা যারা আছেন। কারণ এই পুরো প্রকল্পটা কিন্তু মানুষকে কি করছে, মানুষকে যেটা আপনি অধ্যাপক শামীম বললেন, না যেটা আমি বলছি যে বড় ধরনের একটা বিষয় হচ্ছে যে মানুষের ট্রাস্টটা সরে যাচ্ছে। আর তার থেকেও আপনি আপনার অনুষ্ঠান গুজব নিয়ে, ফ্যাক্ট নিয়ে, এখন ফ্যাক্ট চেকের ক্ষেত্রে আমি একটা ফ্যাক্টই বলে আমার আলোচনাটা একটু শেষ করব। সেটা হচ্ছে, যখন এই মুহূর্তে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটছে, আপনারা ওয়াকিবহাল আছেন, নারীর প্রতি সহিংসতা হচ্ছে, খুব দুঃখজনক 2025-এ এসে এখনও আমাকে বলতে হচ্ছে যে আপনি ধর্ষণের শিকার একজন শিশুর নাম, পরিচয়, ছবি নির্দ্বিধায় নির্লিপ্তভাবে ফাঁস করেছেন। এই দায়, এই গ্লানি এই মিডিয়ার সকলকে নিতে হবে, এবং এর অন্যায় ওই শিশু যদি আজকে বেঁচে ফেরে, আপনার লাইন কি হয়? চোখের পাতা নড়ছে। আপনার লাইন কি করে হলো? আপনি কি প্রতিষ্ঠিত করলেন? কোথায় গেল আপনার ইথিক্সের কথা আমি বাদই দেই। আপনি তো আসলে সত্যিকার অর্থে ডিজিটাল লিটারেসি না, আপনি তো মানবিক লিটারেসি শিখেননি। আমাকে তো ক্ষমা চাইতেই হবে এই জন্য, মিডিয়ার লোক হিসেবে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। তো আরেকটি জিনিস আমরা দেখি, এই আলোচনায় চলবে, আপনি দেখেন কিভাবে কয়েক বছর আগের অস্ত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের অস্ত্র হিসেবে চালানো হয়। আমরা একটু দেখি সেটাকে। দেশে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ অস্ত্র। দেখুন, আগস্ট মাসের পর থেকেই দেখা গেছে যে সেখানকার বিভিন্ন থানা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র সেগুলো খোয়া গেছিল, সেগুলোকে যত অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো লুট করা হয়েছিল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন এই মুহূর্তে। সুমন, এই যে বাংলাদেশে অস্ত্র উদ্ধার হলো, ঠিক কোথা থেকেই এত পরিমাণ অস্ত্র উদ্ধার হলো? ছবি তো দেখা যাচ্ছে অসংখ্য অস্ত্র। এই অস্ত্রগুলো কিন্তু সেই অস্ত্র তেমনটাই কিন্তু বলছে বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়েছিল। আর এই বিপুল পরিমাণের যে অস্ত্র সেটা উদ্ধার হয়েছে রাজশাহী বিদ্যালয়ের নবাব লতিফ হলের শিবিরের যিনি সভাপতি রয়েছেন তার ঘর থেকে। তো তানভীর, আপনি যদি 1 মিনিটে বলেন যে এই ঘটনাটা কি, আমি 1 মিনিটেই শুনতে চাই। উনি কিন্তু আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিদ্যালয় বলেছেন। জি আচ্ছা, এই ভিডিওটা মানে এমন একটা ভাইরাল হয়েছিল এই বিষয়টা নিয়ে যে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত পৌঁছে গেছে। বা আমি যেটা আগেই বললাম যে ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো নিয়মিত প্রপাগান্ডা ছড়ায়, এরা আসলে অপেক্ষায় থাকে কোনো একটা ভিডিও পাওয়ার। তো এই ভিডিওটা আসলে এই বছরের না, এটা গত বছরের আগস্টে, এবং কোনো বিশ্ববিদ্যালয় না, এটা হচ্ছে মুন্সিগঞ্জের একটা থানায়
লুট হওয়া অস্ত্র সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার হয় এবং এটা পুলিশের কাছে যখন হস্তান্তর হয় তখনকার সময়ের ভিডিও। তো ওই ভিডিওটাকে হচ্ছে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা বলে চালানো হয়েছে। তো পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও স্টেটমেন্ট দিতে হয়েছে যে না, এই বিষয়গুলো কোনো কিছু ঘটেনি। যদি ওখানে বলেছে যে শিবিরের, কিন্তু এখানে কিন্তু শিবির ছাত্রদল সবাইকেই দায়ী করা হয়েছে, মানে যে যেভাবে পেরেছে এটা নিয়ে দায়ী করা হয়েছে, কিন্তু আসলে তো এটা তখনকার ঘটনা না। আমি যেটা বুঝতে চাচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে আমরা, সেটা হচ্ছে যে এই যে এটা কিন্তু মানুষ বিশ্বাস করেছিল শুরুতে, হ্যাঁ এত অস্ত্র উদ্ধার হয়েছে, যে এটার কি কোনো, আমি কি শুধুই মাত্র এটাকে একটি মজা হিসেবে দেখব? শামীম যদি বলতেন। এই যে আমরা যে অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানটা ওপারে দেখা যায় কিনা, আমি একটা এপার ওপার শব্দ ব্যবহার করি। আমরা বহুদিন পর্যন্ত, আপনার মনে আছে, আপনিও এই ক্যাম্পেইনে বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো ওই পাশে দেখতে পাই কিনা। আমরা তো দিনে 100টার মতো তাদের দেখি, মানে এমনও ভাষার চ্যানেল দেখি যে ভাষা আমার ভাষা গোষ্ঠীর ধারে কাছেও না, কিন্তু তারপরে আমরা সেটা দেখি। আমাদেরগুলো দেখে কিনা? একাধিক চ্যানেল যেগুলো আপনি দেখলেন, তার কোনো কোনো উপস্থাপক নেচে কেঁদে চিৎকার করে, আমি জানি না এটাই হয়তো এখনকার নর্মস, শুরু করেন। তিনি বলছেন তিনি একটা বিশ্ববিদ্যালয়ের নামও বলতে পারছেন না, এবং যিনি উপস্থাপক তিনি কিন্তু বলছেন না যে তিনি অকুস্থলে আছেন কিনা, আবার সেনাবাহিনীর রেফারেন্স দিচ্ছে। আবার সেনাবাহিনীর রেফারেন্স দিচ্ছে। এখন প্রশ্ন হলো যে যারা দর্শক শ্রোতা ওই দেশে যারা আছেন, বা যারা, আমি জানি না ওই দেশ বলা ঠিক না, যারাই দেখছেন তাদের কি এটুকু ধারণা আছে কিনা যে আমি আর একটা দেখি, যে দেশের ঘটনা সেই দেশের আসলে টেলিভিশনগুলো কি বলে, সেই দেশের সংবাদপত্র কি বলে, বা সেই দেশের পোর্টালগুলো কি বলে, অনলাইন পোর্টালগুলো কি বলে। আরে ভাই, এত তো সহজ না যে এরকম একটা সেনাবাহিনী সংক্রান্ত ঘটে গেলে কেউ জানলো। আসল হলো কিছুটা আবার ওনার দিকে যেতে হবে। দর্শক শ্রোতা এবং এই ধরনের যারা তথ্য দিচ্ছেন তারা মিলেমিশে একাকার হয়ে গেছেন। আমার মনে হচ্ছে এটা একটা কোন কোন ক্ষেত্রে আনন্দেরও বোধহয় একটা উপলক্ষ তারা তৈরি করছে, যে টাকা তো উপার্জন করাই যাচ্ছে, অন্য উদ্দেশ্য হাসিল হচ্ছে, আবার কিছুক্ষণের জন্য চোটল আনন্দ দেওয়া গেল, খারাপ কি? স্নিগ্ধারে জোয়ানা, যদি একদম সংক্ষেপে শেষ করবেন, আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন করবেন পরে। জি আচ্ছা, না আমার বক্তব্য যেটা নিয়ে আপনি দেখাচ্ছেন, আসলে আমি এটা ব্যক্তিগতভাবে বলছি, একজন নৃবিজ্ঞানী হিসেবেও বলছি, যে আমাদের যে কোনো দেশের রাষ্ট্রের তার জনগণের কিন্তু একটা চরিত্র থাকে। আপনি খেয়াল করে দেখবেন সেই চরিত্রগত বিষয়টাই এখানে রিভার্স হয়ে আসে। আপনার এই ধরনের একটা সংবাদ, মানে আপনি এই ধরনের একটা মিথ্যা সংবাদের উপরে ভর করে আপনি যে এই বারবার এই জিনিসটা করছেন, এটা কিন্তু শুধুমাত্র ইসের না, আমি কোনো দেশের কথা বলছি না, প্রত্যেকেরই আমাদের কিছু চরিত্র থাকে, একটা নেচার থাকে। কোনো এক অদ্ভুত কারণে এই ইন্ডিয়ান মিডিয়া তার ইদানিংকালের কন্টেম্পোরারি কন্টেন্টই হচ্ছে বাংলাদেশ রিলেটেড। কারণ বাংলাদেশের বিশেষ করে কলকাতা, আপনি জোনটা আপনি দেখবেন, আপনি যদি এখন একটা তামিল দেখেন, হ্যাঁ, তাদের কিন্তু এই ধরনের পাবেন না, হিন্দি ভাষাভাষী, কারণ এটা একটা বিশাল বড় একটা দেশ। এই পুরা জোনটার একটা খুব ইন্টারেস্ট বিষয় হচ্ছে এই জায়গাটাকে করা, এবং ওখান থেকে আমরা গবেষণার মধ্যেও দেখেছি যে আমাদের এখানে যারা মানে অমুসলিম আছে, বিভিন্ন যখন ওপার, যেটা স্যার বললেন এপার ওপার বাংলায়, তাদেরকে কিন্তু ফোন করে এটা বলা হয়, এই তোমাদের এখানে না এটা হয়েছে, তোমরা মনে হয় জানো না, তোমরা কোনো খোঁজ খবর পাচ্ছ না, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে তোমরা আসলে এখানে ঢুকতে পারছো না। ওরা সব জানে। আমি আপনার কাছ থেকে একটু শুনবো, তার আগে স্নিগ্ধার কাছে একটু শুনি। আপনি বলছিলেন শুরুতেই, আপনি কি নিজে ব্যক্তিগতভাবে এই ধরনের গুজবের শিকার হয়েছেন, অপতথ্যের শিকার হয়েছেন? যদি খুব সংক্ষেপে আমাকে বলতেন, আমি শেষ পর্যায়ে সেটা কেমন ভাবে ফেস করেছেন আপনি? আমার এখন পর্যন্ত মানে ঈশ্বরের কৃপায় আমি এখন পর্যন্ত এই ধরনের এই সাথে পড়িনি ব্যক্তিগতভাবে, কিন্তু একথা আমি বলতেই চাই যে ব্যক্তি সম্পর্কে, যেমন মনে করেন এই যে আমি আপনাকে তখনও বলেছি যে ব্যক্তি আমার কথা আপনার পছন্দ হচ্ছে না, তখন এমনভাবে নিচে যেয়ে বট বাহিনী বলা শুরু করবে, মনে হবে তিনি মধ্যে আমিও যা আমার সম্পর্কে জানি না সে জানে, এই ধরনের বিষয়। আমি বট বাহিনী সম্পর্কে একদম 1 মিনিট শুনছি, বট বাহিনীরা কি করে? এক বট বাহিনী না, এটার কিছুদিন আগেও বাংলাদেশে এটা ঘটেছে যে এরকম পলিটিক্যাল বট তৈরি করা হয়েছে, হাজার হাজার ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ফেসবুকে, এবং তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে আক্রমণ করে, যেই কিছু শব্দ দেখে, যেই কোনো কিছু দেখে, এবং সেটা এক পর্যায়ে ধরাও পড়েছে। বিনিয়োগ এটার পিছনে বিনিয়োগ আছে, এটার পিছনে বিনিয়োগ আছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। এগুলো কি শুধুমাত্র যারা বাইরে থেকে তারাই করে না, যারা ক্ষমতায় থেকে তারাও করে? এক সংক্ষেপে, এটা বৈশ্বিক উদাহরণ দিলে দুই পক্ষই করে, কিন্তু সাধারণত দেখা যায় যে যিনি বিরোধীতে থাকেন তারাই তো ক্ষতির শিকার বেশি হন। তবে এখানে এই সতর্কতাও দেওয়া ভালো যে ভবিষ্যতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিকাশ হচ্ছে, সেখানে এটা কোথায় দাঁড়াবে সেটা একটা বড় ধরনের প্রশ্ন। তো আমার মনে হয় যে একদম শেষে এটা বলবো যে দেখেন, ভালো জিনিস টিকে থাকবে, কিন্তু আত্মবাক্য আওড়ালেই কিন্তু চলবে না। ভালো টেকানোর ব্যবস্থা করতে হবে, গুজবে সে যাতে কান না দেয়
সেই জন্য আমাদের দায়িত্বশীলতা দেখতে এবং শুভবুদ্ধির উদয়িত হোক এটা প্রত্যাশাই করি। শুভবুদ্ধির উদয়ক ধন্যবাদ শামীম রেজা, ধন্যবাদ স্নিগ্ধা রেজওয়ানা এবং আমাদের নিয়মিত ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রত্যেক মঙ্গলবার রাত 10টায় এই ফ্যাক্ট চেক অনুষ্ঠান আপনারা একুশে টেলিভিশনে লাইভ দেখেন। আগামী মঙ্গলবার আবার একই সময় আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্য অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।